শ্রীচরণে সুবাবা, এই চিঠি তোমায় লেখার কথা ছিল 2011 সালে, কিন্তু সেই বছরের মে মাসের ওই যুক্তিবুদ্ধি লোপাট করে দেওয়া ঘটনাগুলোর ধাক্কা সামলাতে অনেকগুলো দিন বছর কেটে গেল। আমরা সকলেই ভেতরে ভেতরে জানতাম বামফ্রন্ট পড়ে যাবে। মৃত্যুপথযাত্রীর প্রাণপণে টানা শেষ নিঃশ্বাসটাও শুনতে পাচ্ছিলাম অনেকেই। তবু বুকের ভেতরটা এক লহমায় খালি হয়ে গিয়েছিল সেদিন। মনে হয়েছিল পায়ের তলার মাটি খুঁজতে গেলে হাওয়ায় ভর করে ভেসে বেড়ানো ছাড়া আর কিচ্ছু করার নেই বেশ অনেকটা সময় জুড়ে। তখনই ভেবেছিলাম এ চিঠি লিখব তোমায়। কাকেই বা লিখতে পারি তোমাকে ছাড়া, যে তুমি প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে বলে ওঠো পার্টির কথা, যে বিশ্বাস করত যে কখনো না কখনো লাল কেল্লায় লাল নিশান উঠবেই। সেই লাল ঝান্ডার ব্যর্থতার কথা ভাগ করে নিতাম কার সঙ্গে? আমার বিশ্বাসের ভিত্তিটা এতই দুর্বল যে এই কঠিন সময়েও তাই মুখ ফেরাতে হচ্ছে তোমার দিকেই। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে এই চিঠি লেখার তো কোনো মানেই হয় না, তাই না? কারণ তুমি সারা জীবনের পার্টি অন্তঃপ্রাণ এক রাজনৈতিক কর্মী, আর আমি নিজের বিশ্বাস, আস্থা সব কিছু নড়বড়ে হতে হতে ক্রমশ বিচ্ছিন্ন এক প্রান্তবাসী যুবক। এই পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলেই যার প্রশ্নহীন স্থান হয়নি। সে কি করেই বা প্রশ্ন করবে তোমাকে, অভিযোগের আঙুল তুলে ধরবে সব ভুলের জন্য, অপরাধের বিচার করবে উত্তর পুরুষের কাঠ গড়ায়? তবু কিছু কিছু কথা লিখে রাখতে হয়, না হলে হারিয়ে যায়। আঙুলটাকেও তুলে ধরতে হয়, না হলে কোথায় যাবে আমাদের ব্যক্তিগত গাদাবন্দুক প্রচেষ্টা? হোক না সে যতই তুচ্ছ এই সংকটকালে। कौन सा झंडा बे? लाल झंडा। भग साला, ठीक से बोल, हलाल झंडा। বাবা, তোমাকে কখনো বলা হয়ে ওঠেনি। আমার প্রথম তোমার সঙ্গে স্মৃতি বামফ্রন্টের মিটিং কেএফআর মাঠে হয়েছিল 80-র দশকের গোড়ায়। এসেছিলেন জ্যোতি বসু। আমি তোমার কাঁধে চেপে গিয়েছিলাম, আর মিটিং শেষে সকলেই তাদের হাতে পাকানো খবরের কাগজে আগুন জ্বালিয়ে মশালের মতো তুলে ধরেছিল গোটা মাঠ জুড়ে, যেন লক্ষ লক্ষ আগুন পাখি উড়ে বেড়াচ্ছে। তুমিও করেছিলে। সেই শিশু বয়সে দেখা অত আগুন আমি কোনো দিন ভুলতে পারিনি। আমার ভয় লেগেছিল। শক্ত করে মুখ গুঁজে দিয়েছিলাম তোমার কাঁধে, আর তুমি হাসতে হাসতে বলেছিলে, ধুর পাগল, ভয় কিসের, এরা সকলে বন্ধু লোক। সেদিন মনে হয়েছিল আমাদের এত এত বন্ধু। মজা হয়েছিল না অবাক হয়েছিলাম আর মনে নেই, কিন্তু আমার সব গল্পগুলোর শুরু ওই দিনটার থেকে। তোমার কি মনে আছে সেই দিনগুলোর কথা? ভুলে যাবার কথা নয় অবশ্য, যদি না সময়ের পলি তোমায় আচ্ছন্ন করে দেয়। সেই যুব সংগঠনের দিনগুলো, আমায় কাঁধে নিয়ে মিটিং মিছিল যাওয়া, ব্রিগেড পার্টির বুক স্টলে আমায় বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা আড্ডা, 70-এর একটার পর একটা কিলিং, হানাহানি, খোঁচড়বাজি আর হিমেল সন্ত্রাসের ক্ষত আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। গোটা 70 বাড়ি ছাড়া থেকে নবযুব কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে তাদের বুলেট শরীরে ধারণ করে ঘরে ফিরেছে স্বপন চক্রবর্তী, মানব সান্যালের মতো কমরেডরা। কংগ্রেসীরা তখন মুখ লুকোতে ব্যস্ত।
বেহালার হিরো তখন নিরঞ্জন মুখার্জি, যিনি ওই দুঃসময়েও কাউন্সিলর থেকে বুক দিয়ে পার্টিটাকে আগলে রেখেছেন। হিরো হলেন রঘুনাথ কুশারি, যার টালির চালের ছোট্ট ঘরের সঙ্গে কিছুতেই মেলানো যেত না তার হৃদয়ের পরিসর। হিরো তখন হরিদাস মালাকার, উষা কোম্পানির সংগ্রামী শ্রমিক নেতা, কোর্টে তার বিরুদ্ধে রাশি রাশি জঙ্গিপনার কেস। সেই কমরেড মালাকার এরকমই একটা কেসে আসামির কাঠগড়ায় উঠে অবলীলায় পকেট থেকে বিড়ি বার করে কোর্টের মধ্যেই ধরালেন। উচ্ছ্বাসে ফেটে পড়ল মানুষ, কারণ কোর্ট বা পুলিশ তখনও ঘৃণিত, মানুষের চোখে কংগ্রেসের তল্পি বাহক। ভোলা মুখার্জিদের গুন্ডারাজ নিমেষে উধাও, বেশিরভাগ কংগ্রেসী গুন্ডা পাড়া ছাড়া। বাস্তবে জ্যোতিবাবুরা প্রতিহিংসার রাজনীতি না নেওয়ার কথা বললেও অনেকেই সেই কথায় আস্থা রেখে ফিরতে পারেননি। পার্টিকর্মী অমল হোম স্কুল খুলেছেন দুস্থ বাচ্চাদের জন্য। সেই স্কুল পরে হোমস কেজি নামে প্রসিদ্ধ হবে। পার্টি নাগরিক কমিটি তৈরি করেছে, ঢোলা পাজামার উৎপল দত্ত, যেখানে এসে বলছেন নাটক দেখাবেন, তারপর ভুলে যাচ্ছেন। মাঠে নামছেন গোপাল ঘোষ, অজয় ভট্টাচার্যের মতো পুরনো ও দীক্ষিত কর্মীরা। এরা 70-এর একটা বড় সময় জুড়ে পাড়া ছাড়া ছিলেন। কাজ হচ্ছে যুক্তিবাদী শাখার অনুষ্ঠানে। গান গেয়ে যাচ্ছেন সলিল চৌধুরী, পথশিশুদের নিয়ে যোছন দস্তিদার নাটক করছেন। রবিবারের দুপুরে ডায়মন্ড হারবার রোড থামিয়ে সেই নাটক মঞ্চস্থ হচ্ছে। সভায় তখন নির্মল মুখার্জি, জনার্দন বিশ্বাস, আর ফটো থেকে মুচকি হাসিতে সদ্য প্রয়াত কমরেড প্রমোদ দাশগুপ্ত। আর এই সব কিছুর মধ্যে প্রবল হয়ে থাকছে তোমার মতো মানুষজনের উপস্থিতি। সেটাই স্বাভাবিক ছিল, কারণ নিম্ন মধ্যবিত্তের শ্রেণী চেতনায় পার্টি আর বেঁচে থাকা তখন সমার্থক হয়ে উঠেছিল। 80-90-এর দশকে মনে আছে, ভোট আমার কাছে উৎসব। সারাদিন তোমার সঙ্গে বসে থাকা লাল পতাকা জড়ানো বুথে, তোমাদের দমকে দমকে চা, রুটি, আলুর দমের মধ্যেই আমি এই কাকু ওই জেঠুর হাত ধরে গুটগুটিয়ে কখনো পাশের পাড়া, কখনো বা সাইকেলের কেরিয়ারে চেপে গোটা এলাকাটায় টই টই। সেদিন কেউ বকার নেই, পড়তে বসতে বলারও নেই, কারণ উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে যে। ওই দেখো সকালের পূব জ্বলে যাচ্ছে নিশান লালে, বিপ্লবের মৃত্যু হয় না, জিভ কেটে নিলে বা ফাঁসিতে ঝোলালে। জানো, নকশাল বনাম সিপিআইএম দান্দিক সম্পর্ক বিষয়ে আমার আরেকটা স্মৃতি আছে। সেটা একটু অদ্ভুত, কিন্তু পরে ভেবে দেখেছি হয়তো সমস্ত তত্ত্ব ও পুঁথিগত নির্যাসের পরেও ওটুকু স্মৃতিই সত্য। মনে আছে 90-এর শুরুতে একদিন আমাকে নিয়ে এক বিকেলে তুমি বেড়াতে গিয়েছিলে এক মস্ত ঝিলের ধারে। মনে পড়ে সেই ঝিলের পাশে বসে তুমি কাঁদছিলে, কারণ এখানে তোমরা, তোমার বন্ধুরা আড্ডা মারতে রাতের পর রাত, দিনের পর দিন। আর সেই সব বন্ধুরা হারিয়ে গেছে, কেউ বা কংগ্রেসী গুন্ডার গুলিতে, কেউ বা নকশাল হয়ে পুলিশের গুলিতে, আবার কেউ বা যাবার আগে তোমাকে বলে গিয়েছিল, আবার দেখা হবে বন্ধু। একজন বয়স্ক মানুষ তার শিশুপুত্রের সামনে তার নিহত বন্ধুর জন্য কাঁদছেন। এটা যত না আশ্চর্যের, তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল যে সেই নিহত ব্যক্তিরা প্রতিপক্ষ রাজনীতির ছিলেন।
আজকাল ভেবে দেখলে মনে হয়, ভ্রাতৃহত্যার রাজনীতি নিয়ে যতই মনস্তাপ করি না কেন, হত্যার আগে অবধারিতভাবেই ভ্রাতৃ শব্দটাই বসে। এই পৃথিবীর কোথাও কোনোদিন শত্রু হত্যার রাজনীতি নিয়ে মানুষ এমন হাহাকার করেনি। যাই হোক, এরই মধ্য দিয়েই একটা একটা করে দিন এগোচ্ছিল বেইমানির বেনজল স্রোতের দিকে। তোমরা কেউ বোঝনি। বাতাসে তখন ফিসফিস করে মমতা ব্যানার্জি বলে একটা বাচ্চা মেয়ের নাম উচ্চারিত হচ্ছে এখানে সেখানে। তা সেই বা কতটুকু? মেয়েটা নিজেই তো আমাদের মালনিদির কাছে যাদবপুরে হেরে ভূত হয়ে গেল। পাড়ায় পাড়ায় তখনও উত্তাল স্ট্রিট কর্নার, রোড শো। নিরঞ্জন মুখার্জি বৃদ্ধ হচ্ছেন, উঠে আসছে নতুন ছেলে মেয়েরা। তুমি বিড়ি ছেড়ে সিগারেটের দিকে এগোচ্ছ। মনে আছে ট্রেড ইউনিয়ন নেতা অজয় চৌধুরী পরে পার্টি যাকে এক্সপেলড করে, তোমার কাছে বিড়ি চাইলে একটু সংকোচের সাথে জানাচ্ছ যে বিড়ি খাও না। তখন হাঁ করে চেয়ে থেকে উনি বলছেন, তাহলে পার্টি করছিস কেন? 91 সালে লালু আলম মমতা ব্যানার্জির মাথা ফাটানোর পর প্রথম এক্সপেলড হলো বাদশাহ আলম, সম্পর্কে যে লালু আলমের দাদা। কসবার সিপিএম নেতা বাবলু চক্রবর্তী কংগ্রেসীদের হাতে মার খেয়ে এবং মেরে যে প্রায় গোটা 70 জুড়ে হয়ে উঠেছিল বেহালার কিংবদন্তি, যার ভুল মৃত্যু টিভিতে প্রচার করার পর প্রিয়রঞ্জনের গুন্ডারা হাসপাতালে হানা দিয়েছিল খবর যাচাইয়ের জন্য, এবং 5খানা গুলির মধ্যে একটা এখনো যার শরীরে রয়ে গেছে, সেই বাবলু এক্সপেলড হলো খুব তাড়াতাড়ি। বাদশাহ, সুমন্ত, হীরা এবং বাবলু মিলে তৈরি করল মার্ক্সবাদী মঞ্চ, যার সভার দিনে সিপিএমের ছেলেরা গিয়ে সভা ভাঙচুর করল। শুধু তাই নয়, যখন বাদশাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল, বাদশাহ অবাক, আহত, বিস্ময়ে পুরনো কমরেডদের দিকে তাকিয়ে বলল, তোরা আমায় মারলি? কিন্তু ততদিনে এক্সপেলড বাদশাদা কমিউনিস্ট পার্টির পরম্পরা বহন করে তোমাদের কাছে ভিলেন হয়ে গেছে। বাবলুদা এখন তৃণমূল করে। যাদের পিস্তল থেকে ছোঁড়া গুলিটা এখনো শরীরে বয়ে বেড়াচ্ছে, আজকাল তাদের সভাতেই বক্তৃতা দেয়। বাদশাদা কি করে জানি না, হয়তো কিছুই না, হয়তো অনেক পার্টি, যাদের কারো কারোর নাম বিজেপি। সময়ের পলি জমছে, খুব মারাত্মক বিশ্বাসঘাতক পলি, যা অনেক ত্যাগ, অনেক লড়াইকে ভুলিয়ে দেয়। পলি জমেছে সময়ের। বিংশতি কংগ্রেস নাকি আরো আগে শুরু অধঃপাত। কেন্দ্রের চক্রান্ত আছে, সেই সঙ্গে বিদেশের হাত। এসব প্যাঁচাল ভালো, বিশ্লেষণে খুলে যায় পথ। তা বলে কি দেখব না পচে যাচ্ছে নিজেদের শপথ? বাবা, ভেবে খুবই অবাক লাগে, গোটা 90 জুড়ে তোমরা কি কিছুই বোঝনি? কোথায় কোথায় লুকিয়েছিল দক্ষিণী চোরা স্রোত। আস্তে আস্তে পুরনো মুখগুলো সরতে শুরু করেছিল, ঢুকে পড়ছিল নতুন নচেনা মুখ, যাদের জীবনে কখনো কেউ পার্টির ধারি কাছে দেখেনি। প্রমোটার ঠিকাদারদের মুখের হাসি তখন আস্তে আস্তে কান এঁটো করার দিকে এগোচ্ছে, এঁটো হয়ে যাচ্ছে গোটা পার্টিটাই। 70-এর পালিয়ে থাকা নেতার 3 তলা বাড়ি উঠছে, স্ত্রীর গলায় 3 ভরি সোনার হার, অটো ইউনিয়নের সংগ্রামী নেতার নামে বেনামি ফ্ল্যাট, 70-এর ঘৃণিত পুলিশ,
তখন খুব কাছের। শালকিয়া প্লেনামের সূত্র ধরে তখন পাড়ায় পাড়ায় ক্লাব, পুজো কমিটি, লাইব্রেরি থেকে সর্বত্র ইনফিল্ট্রেট করার প্রবল চেষ্টা। তখনও তোমরা বোঝনি এটা করতে গিয়ে উল্টে পার্টিটাই ইনফিল্ট্রেটেড হয়ে যেতে পারে। 92 ডিসেম্বরের মানববন্ধনের দিন যখন কিছু উঠতি নেতা মিলে দল পাকালো পাশের পাড়ার মুসলিম ছেলেটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, সেদিনকেও তাদের শুধুমাত্র ধুমকেই ছেড়ে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়নি, চিহ্নিত করে দেওয়া হয়নি সকলের সামনে। বাবা, ঠিক কোথায় লুকিয়ে ছিল দুর্বলতা? এই সব কিছুর জন্যই আমি তোমাকে এবং তোমাদেরকে দায়ী করছি। পার্টির বিপর্যয় কোনো সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে আসেনি, এসেছে অনেক আগে থেকে, সেই 90-এর মারণ ব্যাধি থেকেই। মোড়ে মোড়ে গজিয়ে ওঠা শনি মন্দিরের পাশে চোলাই আর সাতটার ধুম, আর সেখান থেকে নিয়মিত বখড়া পার্টি অফিসে চলে আসবার সময় থেকে। শালকিয়া প্লেনামের বিপজ্জনক সিদ্ধান্ত থেকে এ সবের মধ্য দিয়েই শপথ পচে গেছে তোমাদের। আর এ সবই হয়েছে রাজনীতির নামে। সেই রাজনীতি যা করতে গিয়ে নর্দমার ধারে লাশ হয়ে থাকা যাদের ভবিতব্য ছিল, তারাই সময়ের সঙ্গে সঙ্গে মাফিয়া হয়ে উঠেছিল। নখে নখে জ্বলছে আগুন, পুড়ছে চাল চুলো। আমার দুহাতে লেগেছে লড়াই, তাই হাত থাকতেও আমি নুলো। ছুরি, বোমা, তরোয়াল, পিস্তল স্তম্ভিত দেখে যাচ্ছি আমি। লড়াই বাঁধিয়ে দিয়ে ভেঙেছে হারামি। জানো তো, মুশকিল বাধে শপথ ভুলে যাওয়া দেখে নয়, কারণ ভুলে গেলে মনে করানো যায়। মুশকিল হয় যখন দেখি শপথ পচে যাচ্ছে। পচা মৃত দেখে প্রাণ সঞ্চার করা অসম্ভব ব্যাপার। যদি দেখি ক্ষমতা আমূল পরিবর্তন করে দিচ্ছে সর্বত্যাগীদের, আর সব থেকে বিপজ্জনক যদি দেখি যে যারা ক্ষমতায় না থাকার কারণে এখন সন্ন্যাসী, তারাও ক্ষমতায় গেলে একইভাবে বিপজ্জনক হয়ে উঠবে, তখন সব গুলিয়ে যায়। বিশ্বাস, চেতনা, যুক্তি, এগুলো সরল এবং নিখুঁত ক্লাসিফিকেশনের খোপে আর আটকা পড়ে থাকতে চায় না। তখন কোন অস্মিতার কাছে রাখবো নিজের আস্থা? কোন সে লুটেপুটে খাবার মাধ্যাকর্ষণহীন পরিসর যেখানে আমরা নিরাপদ? জানি জানি কোনো উত্তর নেই তোমার কাছে, কারণ তুমি আমার থেকেও বেশি হতাশ। ভেঙে পড়েছ ভেতরে ভেতরে। রেজাল্ট বেরোবার দিন সারা দিন কিচ্ছু খাওনি তুমি, শুয়েছিলে চুপচাপ নিজের ঘরে, চোখে হাত রেখে। আজ পার্টির পরাজয় মানে শুধু তো একটা রাজনীতির পরাজয় নয়। পার্টি হেরে যাওয়া মানে তোমার লড়াই, আমার বেড়ে ওঠা, আমার ছোটবেলা এবং আমার 90-এর দশক, এই সব কিছু মিথ্যে হয়ে যাওয়া। বাবা, আমার বামপন্থার গল্পটা আসলে তোমার গল্প, কারণ আমার কাছে সিপিএম মানে তুমি। আর তাই সেই বামপন্থার ব্যর্থতার জন্য আমি দায়ী করব তোমাকেই। কোনো উত্তর তোমার কাছে নেই এটা জেনেও। জানো, অনেকবার ভাবার চেষ্টা করেছি তোমাকে না পাঠানো এই চিঠি শুধু কি 90-এর পার্টি এবং বিগত বামপন্থা নিয়ে হাউতাস হবে। তোমাকে দায়ী করেছি মনে মনে, কাঠগড়ায় তুলেছি, আবার সান্ত্বনাহীন আঘাতে উদ্বেল হয়ে কলম তুলে নিয়েছি তোমারই উদ্দেশ্যে। মানুষ চক্ষে বেশ দেখতে পাচ্ছি এখন তোমাকে। এক কাপ চা নিয়ে হয়তো বসে আছো বারান্দায়, দৃষ্টি দূরে নিবদ্ধ।
চুলগুলো আরেকটু পেকেছে, মুখের বলিরেখার সংখ্যা আরেকটু বেড়েছে, বেড়েছে চশমার পাওয়ার। বেশ কষ্ট করেই কাগজ পড়তে হয় আজকাল। এখন আর বিশেষ বেরোও না বাইরে, মিটিং মিছিলেও যাও না। নিজেকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ অন্য এক প্রান্তরের দিকে, যেখানে শুধু চাপ চাপ অন্ধকার, অন্ধকার জমে জমে নিস্তব্ধতা বিরাজ করে। বাবা, পিতৃপ্রেম ও পিতৃদ্রোহ হাত ধরাধরি করে চলে কি? কারমাজভ ভাইয়েরা মনে হয় সেটাই শিখিয়ে গিয়েছিল। এই চিঠিতেও হয়তো ধরা থাকলো সেটুকুই। আর পিতার আসনে যখন পার্টিকে বসানো হয়, তখন সেই পিতৃদ্রোহ কি বদলে যায় পার্টি দ্রোহতে? আমি বা তুমি কেউই কি আসলে কিছুই বদলাতে পারি না? শুধু প্রতিকারহীন ক্ষোভ জানিয়ে যাওয়া ছাড়া আমার যেমন কিছু করার নেই, তোমারও কি তাই? নীরব হয়ে থাকা ছাড়া বলার নেই কিছুই। আসলে যে কিছুই পারি না, দ্রোহের শেষে সেই নতজানু হয়ে দাঁড়াতে হয় অভ্যাসের সামনে। তার কথাই কি ধরা পড়ে গেল চিঠিতে? থাক তবে, তাই না হয় ধরা থাক। শুধু জ্বলতে থাক একটা নক্ষত্র মেঘলা আকাশে, এই প্রবল শ্রাবণেও। ইতি, তোমার অরাজনৈতিক ছেলে।